কয়বার করেছে? প্রশ্নটা শুনে আমি ঘাবড়ে গেলাম। একজন দায়িত্বরত পুলিশ অফিসার বলছেন কয়বার করেছেন। দেখুন, লজ্জা পেলে চলবে না। আপনি যেহেতু ওনাদের নামে মামলা করতে এসেছেন, সুতরাং আমাকে মামলার এজাহার এসব উল্লেখ করতে হবে। পুলিশ অফিসার ঠিকই বলেছেন, আমাকে লজ্জা পেলে চলবে না। সাহস নিয়ে যেহেতু ওই সমস্ত নরপিশাচদের নামে মামলা করতে এসেছি, তাহলে আমাকে সব বলতে হবে। আমি হাত তুলে 3টি আঙ্গুল দেখিয়ে বললাম 3 বার। পুলিশ অফিসার আবার আমাকে জিজ্ঞাসা করলো ওরা কজন ছিল। আমি যথারীতি আবারও মাথা নিচু করে হাত তুলে 2টি আঙ্গুল দেখিয়ে বোঝালাম ওরা 2 জন ছিল। পুলিশ অফিসার বলল 2 জনে 3 বার? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। তারপরে আমার মনে ছিল না। কেন? আপনার মনে ছিল না কেন? কৌতূহলী চোখে পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলো। আমি তখন কল্পনা করে বলতে লাগলাম, যখন আমি প্রথম গল্পের সাথে দেখা করতে যাই, গল্প এবং তার এক বন্ধুর নাম সাইফুল, ওরা আমার জন্য রেস্টুরেন্টে ওয়েট করছিল। আমি সাইফুলকে চিনতাম না, ওকে আগে কখনো দেখিনি, তবে গল্পকে ফেসবুকে দেখেছিলাম, তাই দেখা মাত্র চিনে ফেললাম। আমি রেস্টুরেন্টে ঢুকেই বললাম, আর ইউ গল্প? ইয়েস, আই এম গল্প। আই হোপ ইউ আর তরু? ইয়েস, এক্স্যাক্টলি, প্লিজ সিট ডাউন। আমি তাদের পাশে সিটে বসলাম। গল্প একবার তার ফ্রেন্ডকে দেখিয়ে দিয়ে বলল, তরু, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সাইফুল। সাইফুল আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো। আমি হাত না ছুঁয়ে বললাম, ইটস ওকে, নাইস টু মিট ইউ। তারপর গল্প আমাকে বলল, কি খাবে? স্যুপ, স্ন্যাক্স অর এনিথিং? হালকা কিছু হলে হবে। পাশে বসা সাইফুল বলল, গল্প, বাসায় তোর মা তাদের হবু বউয়ের জন্য এত কিছু আয়োজন করে রেখেছে, আর তুই এখানেই খাবি? ও ইয়ার, তুই কেন বুঝিস না? তরুর সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডিউসিং। হালকা কিছু খেয়ে না গেলে কি হয়? আমি বললাম, বাসায় মানে? আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলছি। আপনাকে দেখার জন্য গল্পের মা অধীর আগ্রহ নিয়ে গল্পের বাসায় ওয়েট করছে। এখানে আসার আগে ওর মা বলেছে আপনাকে যেন অবশ্যই অবশ্যই ওদের বাসায় নিয়ে যাই। আমি তখন গল্পকে বললাম, চলো গল্প, এখানে কিছু খাবো না, আমি মায়ের হাতে মিষ্টি মুখ করতে চাই। গল্প তখন বলল, অ্যাজ ইউর উইশ। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গল্পের বাসার দিকে চলে গেলাম। গল্প আর তার 2 বন্ধু সাইফুল আমাকে একটা ছাদে নিয়ে গেল। আমি গল্পকে বললাম, ছাদে কেন নিয়ে এলে? মাকে সারপ্রাইজ দিব, তুমি ছাদে দাঁড়িয়ে থাকবে। সাইফুল গিয়ে মাকে চোখ বেঁধে নিয়ে আসবে, তারপর তোমার সামনে এনে চোখ খুলবো। সিরিয়াসলি? আমি এক্সাইটেড। গল্প বলল, সাইফুল যা, তুই মাকে নিয়ে আয়। তারপর সাইফুল সেখান থেকে চলে গেল। এই বিল্ডিংটা কি তোমাদের? শুধু এটা না, ওই যে কোনায় আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটাও আমাদের। ওটাতে সব ভাড়াটিয়া। আর এই পাশে যে বিল্ডিংটা নতুন উঠেছে, ওটাও আমাদের। তোমাকে বিয়ে করে ওই বিল্ডিং এ উঠবো। এমন সময় দেখলাম সাইফুল এক গ্লাস সফট ড্রিঙ্কস নিয়ে আমাদের সামনে আসলো। আমি বললাম, মা কোথায়? সারপ্রাইজের উপর সারপ্রাইজ। আন্টি বলছে আগে এই সফট ড্রিঙ্কসটা আপনাকে এক নিঃশ্বাসে পান করতে হবে, তারপর উনি আপনার সামনে আসবে। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, তাই আর কোনো কথা না বলে সাইফুলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ডকডক করে সফট ড্রিঙ্কস পুরোটাই খেয়ে ফেললাম। দেখলাম ওরা দুজনেই হেসে একজন আরেকজনের সাথে হাই ফাই করলো। আমি খেয়াল করলাম আমার পৃথিবীটা কেমন জানি ঘুরে উঠলো। আমি ছাদের উপর পড়ে গেলাম। তারপর গল্প হাসতে হাসতে আমার প্যান্টের ফিতা টান দিল। আমি অনেক আকুতি মিনতি করলাম, কিন্তু গল্প আমাকে ছাড়লো না। তার মনোবাসনা পূর্ণ হয়ে যাওয়ার পর তার বন্ধু সাইফুল আসলো। সেও একইভাবে গল্পের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি কিছুতেই ওদের হাত থেকে বাঁচতে পারলাম না। সাইফুলের হয়ে যাওয়ার পর আমি কিছুটা সেন্সলেস হতে লাগলাম, কিন্তু তখনও আমার সজাগ কানে আমি স্পষ্ট শুনতে পেলাম গল্প বলছে, আমি অনেক মজা পেয়েছি রে, আমার এবার যেতে হবে। এরপর অনুভব করলাম আমার শরীরের উপর গল্পের শরীর। আমার মুখে কথাগুলো শুনে পুলিশ অফিসার বলল, আই সি, এভাবেই আপনি বুঝতে পারলেন ওরা 3 বার? হয়তোবা এরও বেশি হতে পারে, তবে মেডিকেল রিপোর্ট আসলে বুঝতে পারবো। এরপর ওরা কি আপনাকে কোনো জঙ্গলে ফেলে গিয়েছিল নাকি হসপিটালের সামনে? আমি তখন বললাম, যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি ওরা কেউ নেই, আমার শরীর চলছিল না। অনেক কষ্টে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এরপর এদিক ওদিক ওদেরকে অনেক খুঁজেছি, এমনকি ওই বিল্ডিং এর প্রতিটি দরজায় গিয়ে টোকা দিয়ে দেখেছি ওরা ওখানে থাকে না। অরক্ষিত ওই বিল্ডিং এর ছাদে ওরা নাকি প্রায় সময় আড্ডা দেয়, বাট ওরা ওখানকার রেসিডেন্সিয়াল না। পুলিশ অফিসার বলল, ওদের নামে থানায় মামলা করতে আপনি একা আসলেন? আপনার গার্ডিয়ান নেই? আই মিন আপনার বাবা মা আছে তো আপনার সাথে ওনারা থানায় এলো না কেন? ওনারা চায় ব্যাপারটা আমি ধামাচাপা দিয়ে দেই। পুলিশ অফিসার জানতে চাইলো, কেন ধামাচাপা দিতে চাই কেন? মা আমাকে বোঝানোর চেষ্টা করলো, দেখ মা, যা হবার হয়ে গেছে। এই বিষয়টা জানাজানি হয়ে গেলে এই সমাজে তোর বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাই বলে কি আমি এত বড় একটা অন্যায়কে মাথা পেতে নিব? ভুল তো তোর ছিল। মা আমাকে এই কথা বলার পর আমি মায়ের দিকে তাকালাম। মা, আমার কোনো ভুল ছিল না। আমি সরল মনে ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম, যা এই বয়সে অনেক মেয়েরাই করে। আমি কি জানতাম ওরা মানুষরূপী জানোয়ার? বুঝতে যখন পারিসনি, ভুল করে ভুল মানুষের পাল্লায় পড়েছিস, তাহলে ব্যাপারটা ভুলে যা। মা আমাকে স্বভাবসুলভ ভঙ্গিতে কথাগুলো বলল, কখনোই না, আমি ওদের দেখে ছাড়বো। মা আবার বলল, দেখ মা, ওদের উপর প্রতিশোধ নিতে গিয়ে তোর জীবনটা শেষ হয়ে যাবে। বাকি আর আছে কি? একটি ভুলে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, সুতরাং আমি আর কাউকে ওদের ভুলে শিকার হতে দিব না। দেখ মা, সমাজে এটা জানাজানি হয়ে গেলে তোর আর বিয়ে হবে না। আমি খাট থেকে উঠে মাকে বললাম, আমি আমার বিয়ে নিয়ে ভাবছি না, ভাবছি ওদের কৃতকর্মের শাস্তির কথা। আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা আপনার কাছে চলে আসলাম। এসে ভালোই করেছেন। পুলিশ অফিসার আমাকে কিছুটা সাহস দিল। আচ্ছা, ওই ছেলের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেললাম।
বললাম ফেসবুকে। ফেসবুকে? সেটা কিভাবে? রাত জেগে মোবাইল টেপার অভ্যাস আমার আছে। সেদিনও আমি ডিনার সেরে খাটে শুয়ে ফেসবুক ঘাটাঘাটি করছিলাম। আমার প্রিয় বান্ধবীর সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছিলাম। হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি চেক করতে গিয়ে দেখলাম বাপ্পি খান নামে একটা আইডি থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করার আগেই ওর প্রোফাইল ঘাটতে গিয়ে দেখলাম খুবই হ্যান্ডসাম একটা ছেলে। ছেলেটার চেহারা অদ্ভুত সুন্দর। যে কোনো মেয়ে দ্বিতীয়বার তার দিকে তাকাবে। আমিও চোখ ফেরাতে পারলাম না। তার ছবির দিকে তাকাতে গিয়ে কখন যে তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে ফেলেছি টেরই পেলাম না। সাথে সাথে সে মেসেঞ্জারে লিখলো, আমাকে বন্ধু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি লিখলাম, কে আপনি? সে প্রতি উত্তরে লিখলো, আমি গল্প। আমি লিখলাম, প্রোফাইল নেম তো বাপ্পি খান। সে উত্তর দিল, ওটা আমার রিয়েল নেম, নিক নেম হচ্ছে গল্প। আমি লিখলাম, গল্প নামটা কি আপনার প্রেমিকা দিয়েছে? সে লিখলো, প্রেমিকার সৌভাগ্য এখনো আমার হয়নি, তবে আমি সবার সাথে ভালো গল্প জমাতে পারি, তাই সবাই আমাকে গল্প নামে ডাকে। বুঝেছি, এভাবে আপনাদের দুজনের গল্প জমে গিয়ে আপনি তার প্রেমে বসে গেছেন। পুলিশ অফিসারের এমন কথায় আমি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে সম্মতি জ্ঞাপন করলাম। তারপর পুলিশ অফিসার বলল, আপনাদের মতো টিনেজার মেয়েরা এমন ভুল বেশি করে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই উপকৃত হলেও এর অপব্যবহারের ফলে তরুণ সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। আমি বললাম, আপনি মামলাটা সিরিয়াসলি নিন। এর জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি, তবুও অপরাধীর শাস্তি চাই। পুলিশ অফিসার বলল, মামলাটা সিরিয়াসলি নিব মানে? আমি এক্ষুনি গিয়ে ওই দুই বেটাকে ধরে আনছি। আপনি কি ওদের ব্যাপারে আর কিছু তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন? আমি বললাম, অবভিয়াসলি পারি। ওদের ঠিকানা কি কিছু জানেন? কোথায় থাকে বা কোথায় আড্ডা দেয়, কিংবা তাদের বাসা? আমি তখন বললাম, আমার ঘটনার পর ওদের ছবি আমার এক বান্ধবীকে দেখাই। আমার বান্ধবী জানালো এর কিছুদিন আগে সেও নাকি তাদের সাইবার বুলিং এর শিকার হয়েছিল। আমার বান্ধবীর মাধ্যমে তাদের বাড়ির ঠিকানা আমি পেয়েছি। পুলিশ অফিসার বলল, তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন এক্ষুনি গিয়ে ওদের ধরে নিয়ে আসি। বলেই পুলিশ অফিসার সেন্ট্রিকে ডাকতে লাগলেন। সেন্ট্রি, সেন্ট্রি। একজন পুলিশ কনস্টেবল এসে বলল, ইয়েস স্যার। যাও, তাড়াতাড়ি ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। ওকে স্যার। বলে পুলিশ কনস্টেবলটা চলে গেলেন। অফিসার আমাকে বলল, চলুন আমাকে বাসাটা দেখিয়ে দিন। আমরা থানা থেকে বের হয়ে গেলাম। আমরা যখনই গল্পকে এবং তার বন্ধু সাইফুলকে অ্যারেস্ট করে নিয়ে আসছিলাম, তখনই দেখলাম ওদের বাসার নিচে কয়েকজন সাংবাদিক ক্যামেরা হাতে এসে ভিড় করতে লাগলো। আমাকে দেখে বলল, মিস তরু, ঘটনাটা খুলে বলুন। আপনি চাইলে আমরা আপনার চেহারা ডিফোকাস করে ঝাপসা করে দেখাবো, শুধুমাত্র আপনার কণ্ঠস্বর প্রচার করব, কোনো দরকার নেই। আমি জানি আমার মতো এরকম অহরহ ঘটনা অনেকের সাথেই ঘটছে। অনেক মেয়ে আত্মসম্মানের ভয়ে এদের মতো অপরাধীদের মুখোশ খুলছে না, নীরবে নিভৃতে ধুকে ধুকে মরছে। আজ আমি যেভাবে সাহস নিয়ে এদের মোকাবেলা করতে এসেছি, সেভাবে যদি সব ভিকটিমরা প্রতিবাদ করত, তাহলে এদের মতো কীটপতঙ্গ আর এদেশে থাকতো না, বা কেউ সাহস পেত না। আজ আমি সাহস করে এগিয়ে এসেছি, আপনারাও প্রতিবাদ করুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পের নায়িকা তরু ভুল করে ভুল মানুষের ফাঁদে পড়ে জীবনটা শেষ করেছে। আমরা চাই আপনারা এমনটা ভুল করবেন না। তরু অপরাধীর মুখোশ উন্মোচন করেছে। তরুর জায়গায় আপনি হলে কি করতেন, সেটা কমেন্ট বক্সে লিখে দিন। আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আমরা আজ রাত 10টায় লাইভে আসবো এবং আপনার কমেন্ট পড়ে শোনাবো। মনে রাখবেন, রাত ঠিক 10টায় আমরা লাইভে আসবো। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।